নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টার অর্থাৎ অলরেডি রিলিজড ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশানের তোমাদের আজকের পরীক্ষা ছিল 30/5/2025 ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম। কাল অর্থাৎ 31/5/2025 তোমাদের সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টদের যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো আমি এই চ্যানেল থেকে তোমাদের যাদের ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে একটু ভয় রয়েছে সাবজেক্টটি নিয়ে, তো তাদের জন্য কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশান এই চ্যানেল থেকে আপলোড করছি। অলরেডি এই যে লাস্ট মিনিট সাজেশান ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের তার কিন্তু 3টে ভিডিও আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে পার্ট 4 ভিডিও লাস্ট মিনিট সাজেশনের, যেখানে প্রথম দুটো পার্টে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ প্রশ্ন 10টা মতো শেয়ার করেছি, এবং এই পার্টে কিন্তু আমি তোমাদের সাথে লং টাইপ অফ কোশ্চেন বা লং ফর্ম কোশ্চেন, যেটা 8 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সেগুলো নিয়ে কিন্তু ডিটেলস বা ব্রিফলি আলোচনা করছি। তো এই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা। তো চলো 6 নম্বর প্রশ্ন শুরু করা যাক। অলরেডি 5টা প্রশ্ন আমাদের কভার হয়ে গেছে। 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, স্টেট ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা হচ্ছে 3 স্টার 4 স্টার 5 স্টার, যত পারবে স্টার দিয়ে নাও, কারণ এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। প্রত্যেক বছর কোনো না কোনো ফর্মে এই প্রশ্নটা পরীক্ষায় আসেই। ফ্যারাডেস ল এবং লেঞ্জেস ল, এই দুটো সূত্র তোমরা অতি অবশ্যই কিন্তু করে যাবে। এই দুটো ছাড়া পরীক্ষা দিতে তোমরা যেও না, এই দুটো না পড়ে। ঠিক আছে, তার সাথেই দেখো অ্যান্ড মেনশন দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক্যালি ইন্ডিউসড ইএমএফ অ্যান্ড ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফ, এবং স্ট্যাটিক্যালি ইন্ডিউসড ইএমএফ এবং ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাও কিন্তু জানতে চায়, এবং সেটাই কিন্তু এই প্রশ্নটি করেছে। তার মানে তোমাকে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান তোমাদেরকে পড়তে হবে, এবং তার সাথেই তোমাদের স্ট্যাটিক্যালি ইন্ডিউসড ইএমএফ এবং ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফের মধ্যে ডিফারেন্স খুঁজে বার করতে হবে। এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। এই প্রশ্নটা মোটামুটি 8 নম্বরের কিন্তু প্রশ্ন। ঠিক আছে, 4+4ও ধরতে পারো বা 6+2ও ধরতে পারো, যেরকম তুমি ধরবে। এটা কিন্তু 8 নম্বরে একটা কম্প্যাক্ট প্রশ্ন। নেক্সট দেখো 7 নাম্বার প্রশ্ন কি বলছে, বলছে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ সার্কিট উইথ রেজিস্টার R1 R2 অ্যান্ড R3 আর ইন সিরিজ। দেখো সিরিজে যদি R1 R2 R3 থাকে, তাহলে R1 প্লাস R2 প্লাস R3 এটাই কিন্তু R ইকুইভ্যালেন্ট হয়। কিন্তু তোমাকে এটাকে প্রুভ করতে বলা হয়েছে। প্রশ্নটা ভালো করে পড়বে, এটা লিখে দিয়ে চলে এলে তোমাকে গোল্লা দিবে, গোল্লা 0। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, এক্সপ্রেশনটাকে ডিরাইভ করতে হবে কিভাবে R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়ালস টু R ইকুইভ্যালেন্ট হচ্ছে সেটা। দেখো প্রশ্নটা আরেকবার আমি পড়ে দিচ্ছি, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ সার্কিট উইথ রেজিস্টার্স R1 R2 অ্যান্ড R3 আর ইন সিরিজ। ঠিক আছে, ভালো করে এই প্রশ্নটা করে যাবে ডেরিভেশনটা। এবার আসছি 8 নম্বর প্রশ্নতে। কি বলছে, বলছে আর রেসিডেন্সিয়াল বিল্ডিং, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে যেখানে মানুষরা বসবাস করে, ইউজেস ফলোয়িং ডিভাইসেস ইন আ ডে। একটা দিনে, সাধারণ দিনে এই বা নিম্নলিখিত যে যন্ত্রাংশগুলি সেগুলো ব্যবহার করে। দেখো 1 নম্বরে কি ব্যবহার করে, 4 টিউবলাইট, তাদের 4টে টিউবলাইট আছে 40 ভোল্টের। ঠিক আছে, এবং 5 ঘন্টা সেটা কিন্তু চলে। দুটো ফিলামেন্ট ল্যাম্প আছে যেটা কিন্তু 60 ওয়াটের এবং 8 ঘন্টা একটা দিনে চলে। একইভাবে দেখো তোমাদের একটা ওয়াটার পাম্প আছে, তার মানে কি আছে, 4টে টিউবলাইট আছে, দুটো ফিলামেন্ট ল্যাম্প আছে, একটা ওয়াটার পাম্প আছে 0.5 কিলোওয়াটের, ওয়ার্কিং ফর 3 আওয়ার্স আ ডে, যেটা কিন্তু একদিনে 3 ঘন্টা চলে। ঠিক আছে, এখন তোমাকে পার ডের এনার্জি কনজাম্পশন বলেছে। দেখো তোমাদের এনার্জি কনজাম্পশন যে ফর্মুলা হচ্ছে কিন্তু তোমাদের কিলোওয়াটে বের করতে হবে। ওকে, কিলোওয়াট আওয়ার।
কিলোওয়াট হচ্ছে তোমার পাওয়ারটা, ইন্টু হচ্ছে তোমার কত আওয়ার্সে চলছে, সেভাবে তোমাকে এনার্জি কনজাম্পশন বার করতে হবে, ঠিক আছে। আবার অনেক সময় এর সাথে দিয়ে দেয় যে পার ইউনিট এনার্জি কস্ট ইজ 10 টাকা বা 5 টাকা, ঠিক আছে, যে পার ইউনিট কত টাকা করে কাটবে, 10 টাকা আমি ধরছি, ঠিক আছে, তাহলে তোমার কত টাকা হবে সেটা কিন্তু পরীক্ষায় করতে দেয়। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভেবো না যে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে না, এরকম প্রশ্ন পরীক্ষায় আসার চরম চরম সম্ভাবনা আছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্নতে আমি যাব, এখানে নাম্বারিং একটু ভুল হয়েছিল। তো 9 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো, এক্সপ্লেন ইন অপারেশন অফ ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারের অপারেশনটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে উইথ দি সার্কিট ডায়াগ্রাম, তার সাথে সুইটেবলস তার সার্কিট ডায়াগ্রাম তোমাকে প্রোভাইড করতে হবে, অ্যান্ড ওয়েব ফর্মস, এবং তার সাথে তার যে ওয়েব ফর্ম হয় সেটা কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। রেকটিফায়ার সার্কিট আমরা কেন ব্যবহার করি, ঠিক আছে, রেকটিফায়ার সার্কিট আমরা কেন ইউজ করি, তার অপারেশনাল রেকটিফায়ার কি, অপারেশনাল ব্রিজ রেকটিফায়ার কি, এগুলো সম্বন্ধে তোমার কিন্তু ধারণা রাখতে হবে। এগুলো সম্বন্ধে ধারণা না থাকলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমাকে ব্যাক পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তোমাকে ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার করতে হবে ইলেকট্রিক্যালসের এবং তার সাথে ইলেকট্রনিক্সের, এই জন্যই সাবজেক্টের নাম ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তাই একদম ভুল করবে না। দেখো 10 নাম্বার এবং সর্বশেষ প্রশ্ন এই পার্ট 4-এর, সেটা কি বলছে, এক্সপ্লেন দি অপারেশন অফ ট্রানজিস্টার অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। ট্রানজিস্টার সার্কিট তোমরা জানো, ট্রানজিস্টার দু প্রকার হয়, পিএনপি ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার। তো এই যে ট্রানজিস্টার রয়েছে তোমরা পিএনপি এরও করতে পারো বা এনপিএনেরও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো তার অপারেশনটা তোমাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে, অর্থাৎ অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টার সার্কিটের অপারেশন তোমাকে কিন্তু বলা হয়েছে, এটা এক্সামে লিখতে। তার মানে তোমরা বুঝতে পারছো এইরকম প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। লাস্ট 10টা প্রশ্নের মধ্যে দেখো এমন কোনো প্রশ্ন আমি তোমাদের দিইনি যে প্রশ্নগুলো খুব কঠিন বা যেগুলো পরীক্ষায় কখনোই আসে না। কিছু কিছু প্রশ্ন কিন্তু আসে, এমন মাইন্ড ট্রিক্সের কিছু প্রশ্ন থাকে, এবং বাকি প্রশ্নগুলো কিন্তু সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে করা যায়। যদি আমরা একটা যে কোনো কোশ্চেন পেপার অ্যানালিসিস করি, তার 20% প্রশ্ন থাকে যেগুলো কিন্তু হার্ড লেভেলের, ঠিক আছে, প্রায় 50% প্রশ্ন থাকে যেগুলো কিন্তু হচ্ছে মডারেট বা অ্যাভারেজ লেভেলের, ঠিক আছে, এভিজে অ্যাভারেজ লেভেলের, এবং বাকি যে 30% প্রশ্ন থাকে সেগুলোকে ইজি কোশ্চেন্স বলা হয়। এবার দেখো কেউ যদি এই 30 + 50 80% যদি কেউ ঠিক করে, তার মানে সে কত লোকের থেকে এগিয়ে গেল ভাবো। যদি হার্ড প্রশ্ন সে করলোই না, তোমাদের 60 মার্কসের যে প্রশ্নতে, ঠিক আছে, তোমাদের 60 মার্কসের প্রশ্নতে প্রায় 48 মার্কস, এই সংখ্যাটা যথেষ্ট বেশি, 48 মার্কস কিন্তু খালি ইজি এবং মডারেট লেভেলের প্রশ্ন আসবে, 12 মার্কস আসবে যেটা কিন্তু একটু টাফ গোছের, ঠিক আছে। এবার কেউ যদি 48ও পাও, সে কিন্তু কতটা এগিয়ে যাচ্ছ বুঝতেই পারছো পরীক্ষায়। তো যাই হোক, এটাই আলোচনা। ধরো এখানে তুমি 48 পেলে, ঠিক আছে, 60-এ, এবং ক্লাস অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট এবং তার সাথেই তোমাদের ক্লাস টেস্ট সব মিলিয়ে তুমি ধরো পেলে 30 মার্কস, তাহলে তুমি তো 78 মার্কস এখান থেকে খুব সহজে স্কোর করে নিলে। 78 মার্কস কম, 100-এর মধ্যে 78%, মানে 8.4 জিপিএ, খুব ভালো স্কোর। ওই জন্যই তোমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।